তুরস্কে বিরোধী দল ইস্তাম্বুলে বিক্ষোভ হচ্ছে। বিরোধী দলের ইস্তাম্বুলের যে অফিস, সেই অফিসের সামনে বিক্ষোভের কারণ কি, এটা অনেকেই এই কনটেক্সটটা বোঝা একটু কঠিন। এখানের বিক্ষোভটা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে। আপনারা হয়তো টেলিগ্রাম চ্যানেলে সেই বিক্ষোভের ভিডিও দেখেছেন, এবং সেই বিক্ষোভকে ভিত্তি করে তুরস্কেও আজকে সকাল থেকেই বা কালকে রাত থেকেই ইন্টারনেট, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না। নর্মাল ইন্টারনেট স্লো হচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না। বিক্ষোভের কারণ কি সেটা একটু ব্যাখ্যা দিই। গত 2023 সালে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী নির্বাচনে হেরে যায়। হেরে যাওয়ার পরে, তখন তিনি বিরোধী দলের প্রধান ছিলেন, তিনি হেরে যাওয়ার পরে তিনি তার দলের একটা সম্মেলন ডাকেন, এবং সেই সম্মেলনে দলের কমিটি, দলের প্রধান এবং দলের যে নির্বাহী কমিটি, কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়, এবং ওই দলের বিভিন্ন প্রদেশের যে কমিটি সেটাও নির্বাচিত হয়। সেই সময়, সেই নির্বাচনের সময়ে তিনি, অর্থাৎ যে ওই সময় দলীয় প্রধান ছিল, তিনি সহ তার পুরো টিম হেরে যায়। অন্য একটা টিম, তার দল থেকে অন্য একটা গ্রুপ জিতে যায়। সেই গ্রুপে মূলত পিছন থেকে কলকাঠি নাড়েন ইস্তাম্বুলের মেয়র এবং যিনি বর্তমানে জেলে আছেন সেই একরাম ইমামোগলু। কারণ তিনি আগামীতে 2028 সালে তুরস্কের রাষ্ট্রীয় যে নির্বাচন, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সব পন্থা রেডি করার চেষ্টা করেন। অর্থাৎ তিনি তার কৌশল সেভাবেই সাজান, দলের লোকজনকে বা দলের যে কার্যনির্বাহী কমিটি এবং দলের প্রধান এবং তার যে টিম, এক্সিকিউটিভ কমিটি, সেই কমিটি তিনি সেভাবেই সাজানোর চেষ্টা করেন যে যারা আসবে তারা যেন 2028 সালে তাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাকে প্রার্থী করে এবং তার জন্য কাজ করে। এভাবে তিনি দলের পুরো কমিটিটাকে সেভাবেই করেন, তিনি এবং তার সাথে যারা থাকেন, তার টিম মূলত যদি বলি। এবং ইস্তাম্বুল আর ইস্তাম্বুলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, অথবা আমাদের ঢাকার সাথে তুলনা করে যদি বলি যে যতগুলো সিটি কর্পোরেশনের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, সেই সব জায়গায় তিনি তার মতো করে সাজিয়ে প্রার্থী দেন, এবং তারা সবাই জিতে আসে, এবং এর মাধ্যমে তার অবস্থানটা শক্তিশালী হয়। এখন তিনি এটা করতে গিয়ে আসলে দুটো শত্রু তৈরি করেন। একটা হচ্ছে তার দলের মধ্যের শত্রু, আর একটা হচ্ছে সরকার। সরকার তো এমনিতেই তাকে তিনি একটা বড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তাকে দেখতে চাইবে না, এরদোয়ানের বিপরীতে। আর তার দলের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গত প্রায় 15-20 বছর ধরে যারা দলকে চালিয়েছে, যারা দলের সবকিছু করেছে, তাদেরকে তিনি মোটামুটি পুরোপুরি হচ্ছে সাইড করে ফেলেছেন। তারা দলের কোনো ক্ষমতায় নেই। তখন ওই গ্রুপটা, তার দলের মধ্যে ওই গ্রুপটা বর্তমানে যারা ক্ষমতায় এসেছে, দলের ক্ষমতায়, তাদের সব খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে তারা তথ্য উপাত্য সংগ্রহ শুরু করে। তারা বের করে যে এরা ব্যাপক পরিমাণে দুর্নীতি করেছে। ওই দলের যখন কমিটি নির্বাচিত হয়েছে, সেই সময় ডেলিগেট যারা ভোট দেয় আর কি এই নির্বাচনে, তারা হচ্ছে স্পেশাল ডেলিগেট। এই ডেলিগেটদেরকে টাকা দেখিয়ে, প্রলোভন দেখিয়ে জোর করে তারপরে ভোট আদায় করা হয়েছে এই কমিটির পক্ষে। এরপরে যারা দলের বিরুদ্ধে নির্বাচনে কথা বলতে চেয়েছিল, তাদেরকে মুখ বন্ধ করা হয়েছে। এবং এই যারা ক্ষমতায় এসেছে, তারা 2028 সালে নির্বাচনের জন্য প্রস্তুতি হিসাবে এখন থেকেই ব্যাপক পরিমাণে টাকা সংগ্রহ শুরু করছে, বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ, তারপরে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট থেকে দুর্নীতি করে টাকা সংগ্রহ, এরকম ভাবে তারা তথ্য সংগ্রহ করে। এই যারা হচ্ছে সাইড করা হয়েছে যাদেরকে, সেই গ্রুপটা, একই দলের বিরোধী দলের সেই গ্রুপটা তথ্য সংগ্রহ শুরু করে, ব্যাপক পরিমাণে তথ্য পায়। এবং এটা স্বাভাবিকভাবেই অনেক সময় এরকম হয় যে যারা ক্ষমতায় থাকে এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রজেক্ট থেকে, প্রকল্প থেকে টাকা নেয়, মানে দুর্নীতি করে আর কি। এটা যদি আপনি ক্ষমতায় যারা আছে বিভিন্ন দেশে, এদেশে, বাংলাদেশে বা অন্যান্য জায়গায়, তাদের মধ্যে থেকেও হয়তো পাবেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তার দলের মধ্যে থেকেই একটা গ্রুপ এই ব্যাপারে তথ্য সংগ্রহ করে, এবং যারা ক্ষমতায় এসেছে দলের, তাদের মধ্যে থেকেও 2-4-5 জন এই তথ্যগুলো সাপ্লাই দেয়। এবং আমার কাছে যেটা মনে হয় যে এটার সাথে গোয়েন্দা সংস্থাও একত্র হয়তো বা কাজ করে থাকতে পারে। পরবর্তীতে যেটা হয় যে ব্যাপক পরিমাণে দুর্নীতির তথ্য সামনে আসে, এবং এই তথ্যগুলো, এই ডাটাগুলো দিয়ে বিরোধী দলেরই একটা অংশ, বিরোধী দলের যারা ক্ষমতায় বসে, বিরোধী দলের নেতৃত্বে যারা থাকে, তারা নেতৃত্বে দুর্নীতি করে এসেছে মর্মে কেস করে, আদালতে কেস করে। আদালত প্রাথমিক যাচাইয়ে এই তথ্যগুলো মোটামুটি সঠিক বলে ধরে নেয় এবং কেস অ্যাকসেপ্ট করে। আদালত কেস অ্যাকসেপ্ট করার পরে এই কেস যে চলবে, এই কেস চলাকালীন সময়ে
এই দলটিতে যারা ক্ষমতায় আছে, তুরস্কের প্রধান বিরোধী দলে যারা ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে যেহেতু আরেকটা পক্ষ কেস করেছে, এই কেস চলাকালীন সময়ে এই বিরোধী দলের ক্ষমতায় থাকা গ্রুপটি বা টিমটি বা এক্সিকিউটিভ কমিটি তারা এই কেসকে প্রভাবিত করতে পারে তাদের ক্ষমতা ব্যবহার করে, এজন্য তাদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে। বলছে যে না, তারা আপাতত কেস চলাকালীন সময় ক্ষমতায় থাকতে পারবে না, যেহেতু তাদের বিরুদ্ধে কেস। এটা কিন্তু বিরোধী দলের পুরো যে একেবারে কেন্দ্রীয় কমিটি না, এটা হচ্ছে ইস্তাম্বুলের কমিটি নিয়ে বলছি। ইস্তাম্বুলের যে কমিটিটি, সেটার বিরুদ্ধে কেস, ইস্তাম্বুলের কমিটিটিকে সরিয়ে দিয়েছে আদালত। তারপরে বলেছে যে সেখানে এই দল চালানোর জন্য বিরোধী দলের মধ্য থেকেই কয়েকজনকে দায়িত্ব দেওয়া হবে, যারা কোনো গ্রুপে না, যারা বহু বছর ধরে একেবারে ছোটবেলা থেকেই এই দল করে আসছে, তাদের মধ্যে থেকে কয়েকজনকে দায়িত্ব দিল আদালত। তারাও দায়িত্ব নিল যে হ্যাঁ, দলকে সুস্থ একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব না নেয় তাহলে টেকনোক্র্যাট কেউকে এই দলের মাথায় বসানো হবে, অর্থাৎ এই ইস্তাম্বুলের কমিটির মাথায়। এবং বাকি কমিটিগুলো তো হচ্ছে বিলুপ্তি করা হয়েছে। ইস্তাম্বুলের কমিটি, ইস্তাম্বুলের বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটিকেও বিলুপ্ত করা হয়েছে। এবং এই কেস যতদিন চলবে ততদিন তারা এই কমিটিতে থাকতে পারবে না এবং নির্বাচনও দিতে পারবে না নতুন করে, যে এই কমিটি নাই, আমরা নতুন একটা নির্বাচন দিয়ে অন্য কাউকে কমিটিতে বসাম, সেটাও পারবে না। এটা কেন্দ্রীয় কমিটিও এখানে হাত দিতে পারবে না। কোর্ট এইভাবে অর্ডার দিয়েছে। এখন এই অর্ডার পাওয়ার পরে যাদেরকে নতুন করে হচ্ছে এখানে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আজকে ইস্তাম্বুলের অফিসে ঢুকতে গিয়েছে। সেখানে বিরোধী দল যারা আগে ক্ষমতায় ছিল আর কি, তারা ব্যাপক পরিমাণে এদেরকে ঠেকানোর জন্য লোকজনকে দাওয়াত দিয়েছে, তার দলের কর্মী সমর্থকদেরকে দাওয়াত দেওয়াতে যেটা হয়েছে যে সেখানে এই যে নতুন করে যাদেরকে দায়িত্ব দিয়েছে আদালত, তারা ঢুকতে যাওয়ায় তাদেরকে ঠেকিয়ে দিয়েছে এই কি বলে, এই যারা বিক্ষোভে এসেছে তারা। অর্থাৎ আদালতের দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে আগে যারা ক্ষমতায় ছিল তাদের সাপোর্টাররা ঠেকিয়ে দিয়েছে। দুটোটাই কিন্তু এই প্রধান বিরোধী দলেরই লোক। আর এই আদালতের দায়িত্ব যারা পেয়েছে তাদেরকে সাপোর্ট দিয়েছে এই যে আগের যে প্রধান ছিল কামাল কিলিচদারোগলু এবং তার টিম, যারা হচ্ছে 2023 সালে দলের মধ্যে যে কনভেনশন, সেই কনভেনশন এবং সেখানে নির্বাচনে দল থেকে হেরে গেছে, দলের ক্ষমতার থেকে যারা হেরে গেছে, তারা সবাই এখন এটাকে সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্টের কারণে যেটা হয়েছে, দলের মধ্যে এখন দুটো ভাগ হয়ে গেছে। এখানে আবার পুলিশ আদালতের আইনকে বাস্তবায়ন করার জন্য এই আদালতের পক্ষ থেকে নির্ধারিত লোকরা যেন দলের অফিসে গিয়ে বসতে পারে, সেজন্য পুলিশ তাদের জন্য রাস্তা উন্মুক্ত করতে সেখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে, তো সরানোর সময় স্বাভাবিকভাবে তাদের সাথে ধস্তাধস্তি, মারামারি, পিটাপিটি এগুলো করে তারপরে এই গ্রুপটাকে দলের অফিসে প্রবেশ করাতে সাহায্য করেছে। এ নিয়ে মূলত যে এখন ঝামেলাটা, সেটা হচ্ছে বিরোধী দলের মধ্যেই দুই গ্রুপ হয়ে এই দুই গ্রুপের মারামারি। এক গ্রুপ হচ্ছে এই কেসের বিরুদ্ধে, এক গ্রুপ বলছে যে এই কেস যেটা করেছে এটা আসলে সরকার, মূলত সরকারে প্রভাবিত করে এই কেসগুলো করেছে। এখানে কিন্তু সরকারি দলের জন্য বিরোধী দলের একেবারে গুরুত্বপূর্ণ জানাশোনা, যারা বিরোধী দলের প্রথম সারিতে ছিল, এরকম নেতারাই কেসটা করেছে। এমনকি ইস্তাম্বুলের মেয়রের বিরুদ্ধেও যে কেস, সেই কেসটাও কিন্তু তার পক্ষের লোকজন, তার দলের লোকজনই করেছে। কিন্তু এখানে অবশ্যই আমার কাছে মনে হয় যে সরকারের একটা গোয়েন্দা সংস্থা বলুন বা যেভাবে বলুন, এদের হাত আছে, অথবা এই তথ্য পাচারের ক্ষেত্রে, এই তথ্য তাদের কাছে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরার ফুটেজ বা অনেক ডাটা, অনেক গোপন তথ্য যেগুলো হচ্ছে গোপনে রেকর্ড করা বা গোপনে হচ্ছে তোলা, গোপনের নেয়া, সেই সমস্ত তথ্য শেয়ার করা হয়েছে ওই বিরোধী দলের ওই অংশটার মধ্যে। এখন সেই অংশটা চাচ্ছে যে তারা এই কেস চলাকালীন সময় বা এই কেস শেষ হলে এই যে দুর্নীতি যদি ধরা পড়ে, তাহলে তাদেরকে এই রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তারা বিরোধী দলের ক্ষমতায় আসবে এবং আগামী নির্বাচন চালাবে। আর এই অংশটির কথা হচ্ছে, আমাদের উপরে এই দুর্নীতির দোষ দিয়ে আসলে আমরা যে ইমাম মৌলুককে একটা নির্বাচনে নিয়ে আসতাম, যেটা হচ্ছে আগামী নির্বাচনে বিরোধী দলের জন্য শক্ত একটা প্রার্থী, সেটাকে বাইপাস করার জন্য, সেটাকে সাইড করার জন্য সরকারি প্রণোদিত, সরকারের সাপোর্টে এটা একটা সাজানো নাটক, এবং এই নাটকের মাধ্যমে আবার সরকারের সাথে লিয়াজো করা একটা গ্রুপকেই আসলে বিরোধী দলের ক্ষমতায় নিয়ে আসা হবে, যারা আগামী নির্বাচনেও
কোনো না কোনোভাবে এমন কিছু কাজ করবে, এমন কিছু ভুল করবে যে ভুলের কারণে সরকার বা এরদোয়ান নির্বাচিত হতে পারে। এই হচ্ছে তুরস্কের বর্তমানে ইস্তাম্বুলে যে বিরোধী দলের অফিসের সামনে বিক্ষোভ চলছে সেটার কাহিনী।